আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বেসিক লার্নার্স একাডেমির স্পেশাল এক্সাম ব্যাচের ফিজিক্স 1 এক্সামের সলভ ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, সাকিবুল হাসান। তো চলো দেখা যাক প্রশ্নগুলোর সলিউশন। তো প্রথম প্রশ্নে বলা হচ্ছে, আমরা কিন্তু সিকিউ এর সলভ দিচ্ছি, এমসিকিউ ইনশাআল্লাহ পেয়ে যাব পরবর্তী অংশে। তো প্রথম প্রশ্নে 20 কেজি এবং 8 কেজি ভরের দুটি বস্তুর ওপর একই বল ক্রিয়া করলে প্রথমটির 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে। এখন এখানে যে প্রশ্নটা বলা হচ্ছে, ভার্নিয়ার স্কেল কি? আচ্ছা, ভার্নিয়ার স্কেল সম্পর্কে তোমরা জানো, এটা প্রথম অধ্যায়েরই প্রশ্ন। ভার্নিয়ার স্কেল হচ্ছে মূল স্কেলের, তোমরা যে স্কেলটা দেখে থাকো এই হচ্ছে তোমার মূল স্কেল। এই মূল স্কেলের সাথে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট্ট আর একটা স্কেল আমরা এখানে যোগ করে থাকি, হ্যাঁ, এইটা মূলত এই যে আমরা মুভমেন্ট, এটা মুভ করে থাকে, এটাই হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল। তাহলে ভার্নিয়ার স্কেলের সংজ্ঞাটা তুমি কিভাবে দিবা? ভার্নিয়ার স্কেলের সংজ্ঞা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশে নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট্ট আরেকটি স্কেল ব্যবহার করা যায় তাই হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল। তাহলে ক একের ক শেষ হয়ে গেল। হ্যাঁ, একের খ যদি দেখি, বায়ুপূর্ণ স্থানে পাখি উঠতে পারে কিন্তু বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? শোনো, যখন বায়ু থাকে, মনে করো যে তোমার এখানে পাখি আছে, এই হচ্ছে তোমার পাখির ডানা, হ্যাঁ, পাখি উঠছে। পাখি যখন এখানে বায়ু থাকে, ওর ডানা যখন পাখি ডানা মেলে, ডানা যখন ঝাপটায়, তখন এইখানে ও বায়ুতে এফ বল প্রয়োগ করে, এই বলের আমরা নিউটনের তৃতীয় সূত্র পড়েছি। কি পড়েছি? যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো যখন ও এইখানে এফ বল দেয়, একটা বিপরীতমুখী বল, একটা প্রতিক্রিয়া বল এই দিকে সৃষ্টি হয়। তুমি যদি এটাকে এফ এজেন্ট চিন্তা করো, তাহলে এটাকে তুমি এফ কি বলা যায়, এফ রিঅ্যাক্ট দিচ্ছি এটাকে। হ্যাঁ, এটা তোমার পাখি তার ডানা দিয়ে এফ এজেন্ট বল বায়ুতে প্রয়োগ করে এবং বায়ু একটা প্রতিক্রিয়া বল এটা দেয়। ঠিক আছে? তো এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, যার ফলে পাখি এই দুই বলের ভারসাম্য বজায় রেখে পাখি আকাশে ওড়ে। যদি বায়ু না থাকে তাহলে পাখি এই বলটা এখানে দিবে, এফ এজেন্ট, এই বলটা পাখি ক্রিয়া বল দিবে, কিন্তু এখান থেকে প্রতিক্রিয়া বল যাবে না। যদি প্রতিক্রিয়া বল পাখি না পায় তখন পাখি উঠতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর বলা হচ্ছে দ্বিতীয় বস্তুটির ত্বরণ নির্ণয় করো। শোনো, তোমার এখানে উদ্দীপকটা আগে খেয়াল করো। উদ্দীপকে বলা হচ্ছে 20 কেজি এবং 8 কেজি ভরের দুটি বস্তু, তোমার দুটি বস্তু, একটা হচ্ছে তোমার 20 কেজি, আরেকটা হচ্ছে 8 কেজি। এই দুই বস্তুর উপরই একই বল প্রয়োগ করা হয়েছে। এটার উপরে যে বল প্রয়োগ করা হয়েছে, এটার উপরেও সেই বলই প্রয়োগ করা হয়েছে। মনে করি সেই বলটা হচ্ছে এফ। ঠিক আছে? বলা হচ্ছে একই বল ক্রিয়া করলে প্রথমটির 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়। এই যে এই বস্তুটার যদি এই এফ বল এটার উপর ক্রিয়া করে, তখন দেখা যাচ্ছে যে এর নাকি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়। তোমার কাছে প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বস্তুটির ত্বরণ কত? আচ্ছা, এখানে যদি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাহলে এখানে এই এফ বল প্রয়োগের পর এর ত্বরণ কত হবে? এটাকে a1 ধরি, এটাকে a2 ধরি, আমি a2 এর মানটা বের করব। আচ্ছা শোনো, তুমি a2 এর মান বের করবা, তার জন্য তোমার জানতে হবে আসলে কতটুকু বল এখানে প্রয়োগ করা হয়েছিল, তাই না? আচ্ছা, তুমি এখানে কোন সূত্র ব্যবহার করবা? সবার পরিচিত বিখ্যাত সেই সূত্র, এফ ইকুয়াল এম এ। আচ্ছা, তুমি এই সূত্রটা একবার প্রথম বস্তুর জন্য চিন্তা করো তো। এফ প্রথম বস্তুর ভর কত ছিল? 20 কেজি না? ওর ত্বরণ কত হয়েছিল? 4, তো 80 নিউটন। এই এফ এর মান কিন্তু 80 নিউটন। এফ এর মান যদি 80 নিউটন হয়, তাহলে এই বস্তুটার জন্য, এবার যদি তুমি দ্বিতীয় বস্তুর কথা, এটা হচ্ছে প্রথম বস্তুর জন্য, প্রথমটির
জন্য। তাহলে দ্বিতীয়টির জন্য চিন্তা করো, এফ ইকুয়াল, দ্বিতীয়টির ভর কত 8, ঠিক আছে। এর ত্বরণ যদি A2 হয়, এখানে এম লিখি, M2, এটাকে M2 ডিনোট করি, হ্যাঁ। সো A2 ইকুয়াল টু F বাই M2। আচ্ছা, F বাই M2, F এর মান কত আমি দেখিয়েছি 80 নিউটন, আর এখানে M2 এই দেখো 8, এটা তো কেজি। সো দ্বিতীয় বস্তুর ত্বরণ হবে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, খুব সহজ ছিল। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একের ঘ বলা হচ্ছে 10 সেকেন্ড সময় পর্যন্ত বস্তু দুটির বেগ বনাম সময়ের তুলনামূলক লেখচিত্র অঙ্কন করো। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ঘ, তুমি যদি বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে চাও, বেগ বনাম সময় লেখচিত্র, তোমার ওয়াই অ্যাক্সিস এইদিকে অবশ্যই বেগ, এইদিকে সময়, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। বলছে 10 সেকেন্ড পর্যন্ত বস্তুটির বেগ বনাম সময়। আচ্ছা শোনো, এইখানে আমাদের উদ্দীপকে কিন্তু কোনো বস্তুরই বেগ দেয়া হয়নি, কিন্তু তুমি বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে চাচ্ছ। কোনো বস্তুরই বেগ দেয়া হয়নি, বাট তুমি বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে চাচ্ছ, তাহলে তোমার অবশ্যই আগে বেগটা বের করে নিতে হবে। তো প্রথম বস্তু যদি 10 সেকেন্ড চলে, শোনো আমরা একটু আগেই দেখলাম প্রথম বস্তুর ত্বরণ ছিল, প্রথম বস্তুটির জন্য এ ত্বরণ ছিল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, হ্যাঁ। ইউ, এখানে উদ্দীপকে বলা হয়েছে স্থির বস্তু, যেহেতু স্থির কথাটা বলা হয়েছে তোমরা জানো ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, হ্যাঁ। তোমার কাছে টি বলা হচ্ছে 10 সেকেন্ড। আচ্ছা ভি তুমি কি বের করতে পারবা? ভি বের করতে পারবা? ভি কিভাবে বের করবা? ভি ইকুয়াল ইউ প্লাস এ টি, ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। তো ইউ 0, এ কত? এ হচ্ছে 4 আর টি হচ্ছে 10, ঠিক আছে। তো ভি আসছে তোমার 40 মিটার পার সেকেন্ড। শোনো, এইখানে প্রশ্নে বলা হচ্ছে, তোমার উদ্দীপকে বলেই দিয়েছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হয়েছে। যেহেতু ত্বরণ হয়েছে, তোমার এখানে সমত্বরণ কথাটি না বলা থাকলেও তোমার ধরে নিতে হবে সমত্বরণ হচ্ছে। আর বেগ বনাম সময় লেখচিত্রে সমত্বরণ তুমি দেখাবা কিভাবে? এইভাবে। যেহেতু স্থির অবস্থান থেকে ও চলা শুরু করেছে, উদ্দীপকে বলা হয়েছে স্থির অবস্থান, তাই 0 থেকে টানবা। আর যদি স্থির অবস্থান থেকে না থেকে, যদি স্থির অবস্থান না হতো, যদি বলা হতো যে এত মিটার পার সেকেন্ড বেগ থেকে চলা শুরু হয়েছে, তখন আসলে এটা না এই মূল বিন্দুতে মিলতো না, তখন এটা আসলে হয়তো এই যে এই দিক থেকে। এটা আসলে প্রশ্নের আলোচ্য বিষয়, আমাদের প্রশ্নের কিছু না, এটা তোমাদেরকে বলার জন্য বলা হচ্ছে। যদি কখনো এরকম সমস্যা দেখে থাকো তখন এরকম হয়তো, যেহেতু স্থির অবস্থান বলে দিয়েছে, এরকম হবে না, তোমার গতির সূচনা হবে এই সেন্টার 0 থেকে, ঠিক আছে। তো তুমি এখানে সমত্বরণ দেখাচ্ছ এবং তুমি কোন পর্যন্ত এটা দেখাবা। এই দেখো তোমার ভি 10 সেকেন্ডে তোমার ভি পাওয়া তুমি 40, এই যে এইখানে 40 আর এইখানে সময়টা হচ্ছে 10, ঠিক আছে। এদিকে এই সময়, অবশ্যই সময়ের একক আমি সেকেন্ড দেখাচ্ছি আর বেগের একক মিটার পার সেকেন্ড দেখাচ্ছি। তুমি এইখানে একটু ভাঙ্গা চিহ্ন রেখা দিয়ে বুঝিয়ে দিবা যে আসলে হ্যাঁ তোমার 10 সেকেন্ডের বেগ 40। এ হচ্ছে প্রথম বস্তুর জন্য। যদি দ্বিতীয় বস্তুর কথা চিন্তা করো, এরকমই থাক, এই গ্রাফটাই লাগবে। দ্বিতীয় বস্তুর জন্য তোমার এ এর মান আমরা একটু আগে বের করেছি, কত বলো তো? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওর
ওইটাও স্থির ছিল, ওর ইউ ইকুয়াল 0, হ্যাঁ, তাহলে ওর ভি কত আসবে দেখো তো, জাস্ট এই এ এর জায়গায় তুমি 10 বসো, হ্যাঁ, তাহলে এখানে তুমি কত পাবা, এখানে পাবা 100 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড। তো এইখানে জাস্ট 40-র পরিবর্তে তুমি 100 লিখে দেবা, সো মাচ ইজি। তো দ্বিতীয় প্রশ্ন শেষ হয়ে যাচ্ছে। প্রথম সৃজনশীল এর সমাধান করা হলো। 2 নম্বর প্রশ্নে যদি আমরা চলে যাই, 2 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখো 2 এর কতে বলা হচ্ছে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি লেখো। পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র তোমরা জানো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তুর বেগ সময়ের সমানুপাতিক, তো জানোই। সমবেগে চলমান বস্তুর ত্বরণ কত হবে ব্যাখ্যা করো। ইন্টারেস্টিং। খ, যখন বস্তু সমবেগে চলে, আচ্ছা তোমাকে বলা হয়েছে ত্বরণ। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার বা বেগ বৃদ্ধির হার, তাই না? তো ত্বরণ সমান বেগের পরিবর্তন ডেল ভি, ঠিক আছে, সময় টি। আচ্ছা এই ডেল ভি মানে কি বলতো? ভি মাইনাস ইউ, হ্যাঁ, বাই টি। বলা হচ্ছে যে বেগের পরিবর্তন হবে না। সমবেগ মানে কি? বেগের পরিবর্তন হবে না। বেগের পরিবর্তন যদি না হয় তাহলে ভি ইকুয়াল ইউ, ভি মাইনাস এই যে ইউ এর পরিবর্তে তুমি ভি লিখো টি, 0/t 0। সো এইখানে তুমি ত্বরণ পাবা না, এখানে ত্বরণ পাবা না। তাহলে সমবেগে চলমান বস্তুর ত্বরণ 0, সমবেগে চলমান বস্তুর ত্বরণ 0। তুমি চাইলে এখানে, তুমি যদি আরেকটু স্মার্ট হও তাহলে এখানে তুমি একটা গ্রাফ অ্যাড করে দিতে পারো। এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, তুমি এভাবে দেখিয়ে দাও। এদিকে ভি, এদিকে টি, অর্থাৎ এটা হচ্ছে তোমার সময়, এদিকে বেগ, এটা হচ্ছে 0। এই যে এই স্ট্রেট লাইন, এটা দিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি যে এখানে বস্তুটা সমবেগে চলছে, ত্বরণ 0। খ শেষ। গতে বলা হচ্ছে, এখানে দেখো উদ্দীপকে একটা গ্রাফ দেয়া আছে, এখান থেকে প্রশ্ন করা হচ্ছে উদ্দীপকের গাড়িটি কখন সমবেগে চলবে। উদ্দীপকের গাড়িটি কখন সমবেগে চলবে, এ সময় গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। দেখো গ্রাফটা এরকম ছিল, উদ্দীপকে বর্ণিত গ্রাফটা আমি দেখাচ্ছি। এক্স ওয়াই চিত্রটা ছিল এরকম, এখান থেকে এই পর্যন্ত আসলো, এভাবে চলে গেল, এভাবে এভাবে, অ্যান্ড দেন ফাইনালি এভাবে চলে গেল, ঠিক আছে, এক্স ওয়াই। তোমার এইখানে দেখো এইদিকে কিন্তু বেগ নির্দেশ করা হচ্ছে, বেগ, এদিকে সময় সেকেন্ড, ঠিক আছে, আর বেগ মিটার পার সেকেন্ড। এইখানে অর্থাৎ এই বরাবর এইখানে এর মানটা হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। এরপর এইখানে এটা কি 40, ঠিক আছে, এরপর এটা আবারও 20, অ্যান্ড ফাইনালি এটা তো 0। সময় দেখানো হচ্ছে 10 সেকেন্ড, ঠিক আছে, এখানে এর জন্য সময় দেখানো হচ্ছে 25 সেকেন্ড। এরপর এর জন্য সময় দেখানো হচ্ছে 45 সেকেন্ড, আর এর জন্য তোমার সময় দেখানো হচ্ছে 60 সেকেন্ড। ওকে, তোমার কাছে প্রশ্ন করা হচ্ছে কখন
সমবেগ প্রাপ্ত হবে এবং সমবেগে ওই গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। দেখো আমি যদি এটাকে আমি যদি বিভিন্ন পয়েন্ট এখানে ইন্ডিকেট করি, ধরো এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা আর একটা পয়েন্ট, এটা ও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। এইখানে এই গ্রাফে যেহেতু এটা বেগ বনাম সময় লেখচিত্র, যেহেতু এটা একটা বেগ বনাম সময় লেখচিত্র, এখানে যে বিসি এই অংশটা, এইটা তোমার সমবেগ নির্দেশ করছে, এইটা তোমার ত্বরণ নির্দেশ করছে, এটাও ত্বরণ নির্দেশ করছে। এটা হচ্ছে এই যে ও এ ত্বরণ, এ বিও ত্বরণ, বাট বিসি সমবেগ, এখানে ত্বরণ হচ্ছে না। আবার সিডি এটা তোমাকে মন্দন নির্দেশ করছে, ডিই এটাও মন্দন নির্দেশ করছে। তোমার কাছে প্রশ্ন ছিল উদ্দীপকের গাড়িটি কখন সমবেগে চলবে? কখন? উদ্দীপকের গাড়িটি 25 সেকেন্ড থেকে 45 সেকেন্ড এই সময়টুকু সমবেগে চলবে। এখানে গতে দুইটা প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নের জবাব উদ্দীপকের গাড়িটি 25 সেকেন্ড থেকে 45 সেকেন্ড এই 20 সেকেন্ড সমবেগে চলবে। এখন সমবেগে এই সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা এইটা তো একেবারে ইজি, তোমরা জানো না, সমবেগে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি। তো এইখানে দেখো বেগটা কত? 40, টাইম, তোমার টাইমের যে ইন্টারভাল এটা কত? এই 45 থেকে 25 মাইনাস করো, সময় কতটুকু লেগেছে? সময় লেগেছে 45 মাইনাস 25, কতটুকু সময়? 20 সেকেন্ড। এই 20 সেকেন্ড সে সমবেগে চলছে, এখানে জাস্ট 20 বসে দাও, তাহলে কত আসছে? 80 এত মিটার। তাহলে এই ডিস্টেন্সটুকু 800 মিটার। পরবর্তী প্রশ্নে চলে যাই। উদ্দীপকের গাড়িটির বিভিন্ন অবস্থায় ত্বরণ কিরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ মাধ্যমে দেখাও। এক সেকেন্ড। বিভিন্ন অংশের ত্বরণ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখাবো। তো ও এই অংশে সমত্বরণ হয়েছে, এখানেও সমত্বরণ হয়েছে, এখানে সমমন্দন হয়েছে, এখানে সমমন্দন হয়েছে। তো আমরা যদি ঘয়ের অ্যান্সার লেখা শুরু করি, এই অংশের ত্বরণ আমি তোমাকে বলেছিলাম, ত্বরণ এ ফর ডেল ভি বাই টি। এই অংশের জন্য তোমার ডেল ভি হচ্ছে বেগের পরিবর্তন। তুমি দেখো এখান থেকে এই পর্যন্ত বেগটা কতটুকু বৃদ্ধি পেয়েছে বলো? 0 থেকে 20, 0 থেকে 20। তোমার ডেল ভি এর মান এখানে 20। টি সময় কতটুকু লেগেছে এখান থেকে এই অংশের জন্য? তোমার সময় 10 সেকেন্ড, 10 সেকেন্ড, জাস্ট 10। তো এই অংশের ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই অংশের জন্য এই অংশের জন্য ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর যদি আমি এ বি এর কথা চিন্তা করি, এই অংশের জন্য এই অংশের ত্বরণ কত হবে? আচ্ছা দেখো এইখানে এ ইকুয়াল ডেল ভি বাই টি, তাই না? আচ্ছা এই অংশে বেগের পরিবর্তন কতটুকু বলো তো? এই অংশে বেগের পরিবর্তন এই যে 20 থেকে 40 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে বেগের পরিবর্তন কত হয়েছে? 40 মাইনাস 20। টি সময় কতটুকু? এখানে যে টাইমের ইন্টারভাল সেটা কতটুকু? সেটা এই যে 10 সেকেন্ড থেকে 25 সেকেন্ড, 10 সেকেন্ড থেকে 25 সেকেন্ড, কতটুকু সময় লাগলো? এখানে তোমার বেগের পরিবর্তন 20, সময় 15। তাহলে কত আসছে? 1.33 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এই অংশের
এবি অংশের যে ত্বরণ তা হচ্ছে তোমার 1.33 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এটাকে তুমি চাইলে সূত্রের মাধ্যমে, আমি তো তোমাকে a ইকুয়াল ডেল ভি বাই টি এটা দিয়ে করাচ্ছি, তুমি চাইলে এখানে তোমার যে চিরায়ত পরিচিত সূত্র ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই সূত্র ইউজ করে তুমি করতে পারো। এই সূত্র ইউজ করে এখান থেকে a ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি তুমি করতে পারো, কিন্তু আমি তোমাকে অল্প সময়ের ভিতরে কিভাবে অঙ্কটা খুব তাড়াতাড়ি করে ফেলা যায় তাই দেখাচ্ছি। ঠিক আছে, তুমি এভাবেও চাইলে করতে পারো, ঠিক হবে। ঠিক আছে, তাহলে আমরা ও এ বি এই দুই অংশের ত্বরণ পেয়ে গেলাম। আচ্ছা, আমি তো তোমাকে প্রথমেই বলে নিয়েছি যে সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য। সো এই বিসি অংশের ত্বরণ 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, এইখানে ত্বরণ হবে না। এরপর তুমি যদি সিডি অংশের কথা চিন্তা করো, সিডি, আচ্ছা সিডি আমি বলেছি না এখানে মন্দন হচ্ছে, এখানে মন্দন হচ্ছে বলেছি। আচ্ছা, এখানে মন্দন এ ইকুয়াল টু ওই একই সূত্র ডেল ভি বাই টি। ঠিক আছে, এখানে বেগের পরিবর্তন কতটুকু বলো? 40 থেকে 20 ছিল, 40 হয়ে গেছে 20, ছিল 40 হয়ে গেছে 20, তাহলে এইখানে 20 মাইনাস 40 টি। টাইম কতটুকু লেগেছে? এর টাইমের যে ইন্টারভাল এতটুকু, এর টাইম কতটুকু লেগেছে? এই যে এতটুকু, 45 মাইনাস 25, 45 মাইনাস 25, তাহলে এখানে আসছে কত? মাইনাস 20 বাই 20, সো মাইনাস 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা এখানে মন্দন বোঝাচ্ছে। ঠিক আছে, মাইনাস 1 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন বোঝাচ্ছে। এখানে মন্দন মাইনাস 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর তুমি এখানে যখন মন্দন লিখবা তখন মাইনাসটা না দেওয়াই ভালো হয়, জাস্ট বলবো যে মন্দন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এরপর ডিই এই অংশেও কিন্তু সমমন্দন হয়েছে এইখানে। এটা কিভাবে বের করবো বলো তো? এটা আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো তুমি এটা কিভাবে করতে পারো। ডিই এই অংশের জন্য এ ইকুয়াল ডেল ভি বাই টি। তোমার এখানে বেগের পরিবর্তন কতটুকু? এখানে দেখো 20 মিটার পার সেকেন্ড বেগ ছিল, সেখান থেকে কমে 0 হয়ে গেছে। বেগ কিন্তু এই যে এখানে কিন্তু বেগটা 0, এখানে বেগ কত? বেগটা এখানে 0, তো ছিল 20 হয়ে গেছে 0, বেগের পরিবর্তন 0 মাইনাস 20। আর টাইম, এখানে টাইমের ইন্টারভালটা কত বলো তো? এই যে 45 থেকে 60, 45 থেকে 60, 45 থেকে 60, 60 মাইনাস 45, তাহলে এখানে আসছে মাইনাস 20, এরপর এখানে আসতেছে তোমার 50, তাহলে আসছে 4 মাইনাস 4/3 মাইনাস 1/3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে মন্দন তুমি বলে দিবা, এর মন্দন হচ্ছে, এখানে বাংলায় লিখবা মন্দন 1.33 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 নাম্বার প্রশ্ন শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ, কোশ্চেনটা খুব ইজি ছিল, খুবই ইম্পর্টেন্ট। তোমরা খেয়াল করবা বোর্ডের যে প্রশ্নগুলো, এই গ্রাফ রিলেটেড যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো বোর্ডে বলতে মোস্ট প্রবাবলি সব বোর্ডেই আসছে। একটু গুরুত্ব সহকারে দেখে নেবা। তো তৃতীয় প্রশ্নটার দিকে খেয়াল করি। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ক, জড়তা কি? জড়তা হচ্ছে কোনো একটা বস্তু যেই অবস্থায় আছে, এটা হচ্ছে গতীয় অবস্থা। ঠিক আছে, কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাবার প্রবণতা, এটাই হচ্ছে জড়তা। জড়তা তোমার 2 ধরনের হতে পারে। এটা কিন্তু আমি বস্তুর ওই যে ভৌত অবস্থা তার উপর বিবেচনা করে বলছি না, এটা হচ্ছে গতিশীল অবস্থা। গতিশীল অবস্থার কথা চিন্তা করলে বস্তুর জড়তা 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে গতি জড়তা আর একটা হতে পারে স্থিতি জড়তা। গতি জড়তা কি? তাহলে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা, এটা হচ্ছে গতি জড়তা। আর স্থিতি জড়তা হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে প্রবণতা, সেটাই হচ্ছে স্থিতি জড়তা। তো এই জড়তা এটাকে ব্যাখ্যা করা যায় নিউটনের প্রথম সূত্র দ্বারা। এরপর বলা হচ্ছে ভার্নিয়ার সমপাতন বলতে কি বোঝো? আচ্ছা শোনো, ভার্নিয়ার সমপাতন বলতে আমরা কি বুঝি? এটা আমরা যে প্রধান স্কেল আছে, আমি একটু আগে দেখিয়েছি, এই তোমার
মূল স্কেল, এই মূল স্কেলের সাথে এখানে দেখো আমরা ভার্নিয়ার স্কেল সংযুক্ত করি। তো ভার্নিয়ার স্কেলে দেখা যায় তুমি যখন এই স্লাইড ক্যালিপাসের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করার সময় দেখা যায় ভার্নিয়ার স্কেলের একটা দাগ, এই ভার্নিয়ার স্কেলের একটা দাগ, ঠিক আছে, এর একটা দাগ এই প্রধান স্কেলের একটা দাগের সাথে মিলে যায়। তো অনেক ক্ষেত্রে মেলে না, তখন হয় কি যে এর সেই দাগটা এর এই মূল স্কেলের দাগের খুবই নিকটবর্তী হয়, খুবই নিকটবর্তী হয়। তো কোন দাগটা খুবই নিকটবর্তী হয় এটাই মূলত তোমার সেই ভার্নিয়ার সমপাতন, ঠিক আছে। ভার্নিয়ার সমপাতন তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপর আছে 1 সেকেন্ড পর বস্তুর বেগ নির্ণয় করো। দেখো তোমার এখানে উদ্দীপকে একটা বক্স দেয়া ছিল 3 গ, যদি একটু খেয়াল করো এখানে একটা বক্স দেয়া ছিল, এই বক্সে 1 2 3 4 1 2 3 4 এখানে দেয়া ছিল সময়, ঠিক আছে, সেকেন্ড। তারপর এখানে দেয়া ছিল দূরত্ব, যেটা একক হচ্ছে মিটার। তো সময় যখন 0 সেকেন্ড, দূরত্ব তখন 0 মিটার। সময় যখন 1 সেকেন্ড, দূরত্ব তখন 1 মিটার। সময় যখন 2 সেকেন্ড, দূরত্ব তখন 4 মিটার। সময় যখন 3 সেকেন্ড, দূরত্ব তখন 9 মিটার। তো গ নম্বর প্রশ্নে তোমাকে বলা হচ্ছে 1 সেকেন্ড পর বস্তুর বেগ নির্ণয় করো। 1 সেকেন্ড পর মানে এইখানে, ঠিক আছে, এইখানে বস্তুর বেগ নির্ণয় করো। আচ্ছা দেখো বস্তুটা স্থির ছিল, বোঝাই যায়। ওর কি কি দেয়া আছে? ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড দেয়া আছে। এরপর ইউ ইকুয়াল 0 দেয়া আছে। এরপর টাইম টি ইকুয়াল 1 সেকেন্ড দেয়া আছে। এস 1 মিটার এটাও দেয়া আছে। তোমার কাছে কোশ্চেন করা হচ্ছে ভি এর মানটা কত। তো তুমি এইটা কিভাবে করতে পারো? আমরা জানি এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, ঠিক আছে। এখান থেকে তুমি খুব সহজেই ভি এর মানটা বের করে ফেলতে পারো। এই 2 যদি এই পাশে পাঠাও, 2s, টি এই পাশে আসলে ভাগ হয়ে যায়, এখানে থাকে ইউ প্লাস ভি। এরপর যদি তুমি ভি কে এই পাশে রাখো, ইউ এই পাশে এসে, আচ্ছা ইউ এর মান তো 0, তো 2 এস এর মান কত বলো? এস এর মান 1 মিটার। তারপর সময় টি এর মান 1 সেকেন্ড, এটাই হচ্ছে তোমার ভি। ইউ তো 0 না, সো ভি ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড। অতএব 1 সেকেন্ড পর তোমার বেগ 2 মিটার পার সেকেন্ড। উপরিউক্ত তথ্যের ভিত্তিতে দেখাও যে গাড়িটি সুষম ত্বরণে চলে। আচ্ছা এইখানে এই উদ্দীপকটা যে দেয়া আছে এইটার ভিত্তিতে, এখানে যে সমস্ত ডেটা দেয়া আছে এইটার ভিত্তিতে তোমার দেখাতে হবে গাড়িটি নাকি সমতরণে, সুষম ত্বরণে চলছে। আচ্ছা সুষম ত্বরণ মানে কি বলতো? সুষম ত্বরণ মানে হচ্ছে তোমার এরকম একটা কার্ভ পাওয়া যাবে। সুষম ত্বরণে যা হয় যে প্রত্যেক সেকেন্ডে 1 সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে বেগের যে পরিবর্তন, সময়ের সাথে বেগের পরিবর্তন হবে, এবং বেগের যে পরিবর্তন প্রত্যেক সেকেন্ডে বেগের যে পরিবর্তন সেটা সমান হইতে হবে। দেখো এইখানে আমরা যদি প্রথম 1 সেকেন্ডের কথা বলি, এইখানে ত্বরণ কত এটা বের করব। এখানে ত্বরণ মনে করি a1, তারপর 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড অর্থাৎ পরবর্তী সেকেন্ডে ত্বরণ a2 চিন্তা করি। এরপর 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এই অংশের ত্বরণ আমরা মনে করি a3। দেখাই যদি a1 a2 a3 এই তিনটা ত্বরণের মানে যদি সমান হয়ে যায় তখন আমরা বলতে পারবো যে এইখানে উদ্দীপকের যে সমস্ত তথ্য দেয়া আছে এ থেকে বলা যাচ্ছে যে এটা সুষম ত্বরণে চলছে। তো আমরা বের করি প্রথম ক্ষেত্রে আমরা যদি ত্বরণ বের করতে চাই তাহলে দেখো তোমার এস দেয়া আছে 1 মিটার, ঠিক আছে। এরপর ইউ 0 মিটার পার সেকেন্ড। এরপর দূরত্ব এস ইকুয়াল 1 মিটার, এ ওয়াট। আচ্ছা এইখানে কোন সূত্রটা ইউজ করতে পারি বলো তো? এখানে আমরা জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, এখান থেকে কি আমি এর মান বের করতে পারি? এস এর মান কত? এস এর মান 1, ইউ তো 0, তো এটাও 0, হাফ এ
ঠিক আছে, এটা প্রথমটার জন্য। ঠিক আছে, প্রথম আমি এখানে A1 লিখি, হ্যাঁ A1 লিখি, আর টি এর মান তো 1 সেকেন্ড, 1 স্কয়ার 1, তারপরে এখানে আসছে A1/2, সো A1 ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে A1 এর মান কত বলো? এই অংশের ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, A1 পাওয়া গেল। এবার কি করব? A2 বের করব, A2 বের করব। A2, আচ্ছা 2 সেকেন্ড, এইখানে ত্বরণ এই অংশের জন্য ত্বরণ কত হবে? এই অংশের জন্য তোমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 4, ঠিক আছে, এইখানে 4 মিটার বসাই, হ্যাঁ 4 মিটার বসাই, তারপর টি 2 সেকেন্ড, এ বের করবো না, তাহলে এখানে 4 বসালাম, ইউ 0, এখানে হাফ, এইটা কিন্তু এখন আর A1 নেই, এটা A2 টি সময় কত? সময় হচ্ছে তোমার 2 সেকেন্ড, 2 এর উপর, ঠিক আছে, 4 হাফ A2, এখানে আসছে 4, এই যে 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, A2 ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই অংশের ত্বরণ এইটাও কিন্তু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা তৃতীয় অংশের ত্বরণ একটু খেয়াল করি এইখানে। তো তৃতীয় অংশের জন্য তোমার যে অতিক্রান্ত দূরত্ব এস এর মান দেয়া আছে 9 মিটার, তুমি A3 বের করবা, তোমার সময় 3 সেকেন্ড। ওকে, মানগুলো বসাই, এস 9 0 হাফ, এখানে তো এটা A3 হয়ে গেছে, A3 টাইম, ঠিক আছে 9, তো A3/2, এখানেও 9 ক্যান্সেল হয়ে যায়, সো A3 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। A2 যদি এই পাশে আসে, তাহলে দেখো তোমার এই তৃতীয় অংশের ত্বরণটাও কিন্তু অবভিয়াসলি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রতি ক্ষেত্রে ত্বরণের মান 3 মিটার পার সেকেন্ড স্কয়ার পেয়েছি, বিধায় বলতে পারি যে এখানে উদ্দীপকের প্রদত্ত যে সমস্ত তথ্য দেওয়া আছে এগুলোর ভিত্তিতে বলা যায় এখানে সুষম ত্বরণ হচ্ছে। ঠিক আছে, উদ্দীপকের তথ্যের ভিত্তিতে বলা যাচ্ছে এখানে সুষম ত্বরণ হচ্ছে। তো এই প্রশ্নটাও শেষ হয়ে গেল। শুরু করা যাক সিকিউ 4। এখানে উদ্দীপকে বলা হচ্ছে স্থির অবস্থান থেকে 10 কেজি ভরের একটি বস্তুকে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হলো। এরপর বস্তুটিকে মুক্তভাবে চলতে দেয়া হলো। বস্তুটি যে তলে চলাচল করছিল তার ঘর্ষণ বলের মান দেয়া আছে 1 নিউটন। তো তোমার কাছে প্রথম প্রশ্ন, বল কাকে বলে? আমরা তো বলের কথা বলেছি যে বল হচ্ছে যেই কারণ একটি স্থির বস্তুকে গতিশীল করে অথবা একটি গতিশীল বস্তুকে স্থির করে দেয়, তা হচ্ছে বল। এরপর খ, মাটির উপর দিয়ে হাঁটা সহজ কিন্তু পানির উপর দিয়ে হাঁটা যায় না কেন? আসলে আমরা হাঁটতে পারি কেন এটা আগে তোমাকে বলি। 4 খ, আমরা হাঁটতে পারি এইটা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায় নিউটনের তৃতীয় সূত্র দিয়ে। আমরা হাঁটতে পারি, ধরো যে আমাদের পা, হ্যাঁ পা এই মাটির উপরে যখন F নিউটন বল প্রয়োগ করে মাটি তখন বিপরীতভাবে একটা প্রতিক্রিয়া বল দেয়।
সমান এবং বিপরীতমুখী একটা বল দেয়, এটা হচ্ছে এফ প্রাইম। এই বলটা দুইটা ভাগে ভাগ হয়, একটা এইদিকে, এ হচ্ছে তোমার উলম্ব উপাংশ, এ হচ্ছে তোমার অনুভূমিক উপাংশ। এটা হচ্ছে এফ সাইন থিটা, আর এটা হচ্ছে তোমার এফ কস থিটা। ওকে, তোমার এই যে এইটা এফ সাইন থিটা তোমার ওজনকে ব্যালেন্স করে, এফ সাইন থিটা তোমার ওজনকে ব্যালেন্স করে, আর এফ কস থিটা তোমাকে সামনের দিকে নেয়। এখন তুমি যখন মাটি বা একটা শক্ত সারফেসের উপরে হাঁটো, যখন শক্ত সারফেসের উপরে হাঁটো, তখন তোমার এই যে ক্রিয়া বল, ঠিক আছে, ক্রিয়া বল প্রতিক্রিয়া বল এটা বেশি হয়। আর যখন তুমি নরম কোনো সারফেসের উপরে হাঁটো, সেখানে প্রতিক্রিয়া বলটা একটু কম হয়ে যায়, প্রতিক্রিয়া বলটা একটু কম হয়ে যায়। ধরো যে নরম সারফেসের উপর প্রতিক্রিয়া বলটা যদি এফ ডাবল প্রাইম হয়, তাহলে এফ প্রাইম এটা এফ ডাবল প্রাইম লেস দ্যান এফ প্রাইম, মানে তুমি একটা কঠিন সারফেসের উপরে তোমার যেই প্রতিক্রিয়া বল পাওয়ার কথা সেই পরিমাণ বল পাওয়া যায় না। আর এই জন্যই তোমার মাটির উপর দিয়ে হাঁটা সহজ হয়, কিন্তু পানির উপরে হাঁটা একটু কঠিন হয়ে যায়। তো 4-এর গতে প্রশ্ন করা হচ্ছে বস্তুটি কর্তৃক প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। আচ্ছা, 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবো। এখানে উদ্দীপক কি বলেছে আগে এটা একটু বোঝার চেষ্টা করি। তোমার উদ্দীপক বলছে এখানে একটা সারফেস আছে, ঠিক আছে, এই সারফেসের উপরে একটি বস্তু আছে, এর ভর 10 কেজি। ওকে, এইটার উপরে একটা বল প্রযুক্ত হচ্ছে, একটা বল তুমি এর উপরে দিচ্ছ, সেই বলটা এফ ইকুয়াল কত নিউটন বলো? বলা হচ্ছে যে এফ ইকুয়াল 10 নিউটন। তুমি 10 নিউটন বল এইদিকে দিচ্ছ, 10 নিউটন বল এদিকে দিচ্ছ। আর ঘর্ষণ বল একটা আছে, আচ্ছা, বস্তুটি যে তলে চলাচল করছিল তার ঘর্ষণ বল, একটা ঘর্ষণ বল এদিকে কাজ করছে, ঘর্ষণ বল এফ কে, এর মান হচ্ছে 1 নিউটন। আচ্ছা, তুমি এই দিকে 10 নিউটন বল দিচ্ছ, তোমার ঘর্ষণ বল, ঘর্ষণ বল মানে কি বলো তো? বাধা দানকারী বল। আচ্ছা, তোমার প্রযুক্ত বল হচ্ছে এই দিকে 10 নিউটন, তোমার ঘর্ষণ বল বা বাধা দানকারী বল এই দিকে 1 নিউটন। সো তোমার এখানে যে নিট বল, যে নিট বলটা আছে সেটা কত? এফ নিট ইকুয়াল তোমার প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, অবভিয়াসলি। তাহলে তোমার কার্যকরী বল বা তোমার নেট বল এখানে যা আসতেছে তা হচ্ছে 10 নিউটন মাইনাস 1 নিউটন ইকুয়াল 9 নিউটন। ওকে, 9 নিউটন। আচ্ছা, তোমার এই বস্তুর উপরে তাহলে কার্যকরী যে বলটা, যে কার্যকরী বল অর্থাৎ ঘর্ষণ বল, তোমার প্রযুক্ত বল, ঘর্ষণ বল সবকিছু প্লাস মাইনাস শেষে কার্যকরী বলটা এইদিকে 9 নিউটন, 9 নিউটন এইদিকে। আচ্ছা, বস্তুর ভর কিন্তু দেয়া আছে 10 কেজি। বস্তুর ভর কত? বস্তুর ভর 10 কেজি। আচ্ছা, এইদিকে 9 নিউটন বল কাজ করছে, এর ভর 10 কেজি। তাহলে বস্তুর ত্বরণ কত এটা বের করা যাবে না? যাবে। এর ত্বরণ যদি আমরা বের করতে চাই তাহলে দেখো এফ নেট ইকুয়াল 9 নিউটন। আচ্ছা, এফ ইকুয়াল আমরা জানি এম এ ইকুয়াল 9 বা এ ইকুয়াল 9 বাই এম। আচ্ছা, 9 লিখলাম। এম এর মান কত? 10 কেজি। 9 বাই 10 কত আসে? একটু ক্যালকুলেটর দেখে নিই। 9 বাই 10 0.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমার ত্বরণ পাওয়া গেছে, ত্বরণ 0.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে তোমার কোশ্চেনে এ আছে 0.9 মিটার পার সেকেন্ড স্কয়ার, ইউ 0 মিটার পার সেকেন্ড, টি 10 সেকেন্ড। তোমার কাছে এস এর মান চাওয়া হয়েছে, জানতে চাওয়া হয়েছে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। আচ্ছা, এটা তোমার উদ্দীপক থেকে তুমি পেয়ে গেছো। সো আমরা সূত্র কি জানি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এইখানে যদি তুমি 0 বসাও, 0 ইন্টু টি প্লাস হাফ, এর মান 0.9, টি এর মান 10, এর উপর আছে স্কোয়ার, তাহলে আসছে 0 প্লাস
হাফ ইন্টু 0.9 ইন্টু 100 আসছে কত? 0.9 ইন্টু 45 মিটার, 45 মিটার। সো তোমার গয়ের যে সলিউশন তা আসছে 45 মিটার, অর্থাৎ তোমার এই যে 10 কেজি ওজনের যে বস্তুটা, এটা 10 সেকেন্ডে তার যে অতিক্রান্ত দূরত্ব তা হবে 45 মিটার। এইটাই তোমার অ্যান্সার। ম্যাথটা খুব সহজ ছিল। 4-এর ঘতে বলা হচ্ছে যে একটা এই যে বস্তুটা 10 কেজি ছিল, ঠিক আছে, ওর ভর 10 কেজি। মনে করি ও শুরুতে তুমি এই যে ওর উপর যে প্রযুক্ত বল, তোমার যে প্রযুক্ত বল সেটা কত? 10 নিউটন না? তুমি 10 নিউটন বল দিচ্ছ। এইখানে বাধাদানকারী বল বা ঘর্ষণ বল আছে 1 নিউটন, সেটা কিন্তু এই দিকে, ঠিক আছে। তাহলে এই বস্তুর উপরে দুইটা বল কাজ করতেছে। কয়টা? দুইটার একটা হচ্ছে তোমার প্রযুক্ত বল আর একটা হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে। তোমার এই দুইটা বল কতক্ষণ পর্যন্ত কাজ করবে? মানে তুমি 10 নিউটন বল দিয়ে ঠেলতে 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 ওইটাকে তুমি বি পর্যন্ত আনছো। এইখানে এনে তুমি আর তাকে এই 10 নিউটন বল দিতেছো না, তুমি বল দেওয়া বন্ধ করে দিছো, ঠিক আছে। তোমার এই 10 নিউটন বল দেয়া বন্ধ করে দিছো। তাহলে দেখো ওর উপরে দুইটা বল কাজ করে, একটা হচ্ছে তোমার প্রযুক্ত বল, একটা হচ্ছে ঘর্ষণ বল। কিন্তু এইখানে এসে বস্তুটা যখন এইখানে, তখন তোমার প্রযুক্ত যে 10 নিউটন বল সেইটা আর নাই, তুমি ওকে মুক্তভাবে ফ্রিলি চলতে দিচ্ছ। তাহলে ওর উপরে শুধুমাত্র ঘর্ষণ বলটাই কাজ করছে। এখানে এসে জাস্ট একটা বল কাজ করছে, সেটা কি? ঘর্ষণ বল, ঠিক আছে। আমরা গতে পেয়েছিলাম এই যখন 10 নিউটন বল দিচ্ছ, তারপরে এখানে ঘর্ষণ বল আছে, 10 সেকেন্ড চলেছে। গতে আমরা পেয়েছি এই ডিস্টেন্সটা হচ্ছে 50 মিটার। গতে পেয়েছি এটা, এই ডিস্টেন্সটা হচ্ছে 50 মিটার। তাহলে এইটুকু নির্ণয় করতে পারলেই হয়ে যাচ্ছে, এইটুকু, তাই না? তুমি যদি এটাকে S1 চিন্তা করো, এইটাকে যদি তুমি S2 চিন্তা করো, S2 কিভাবে করবা? ঠিক আছে, মনে করো বস্তুটা এইখান থেকে এখানে আসলো, এখানে আসছে, এখানে এসে বস্তুটার যে বেগ পায় সেইটা এই অংশের জন্য আদি বেগ, ঠিক আছে। তাহলে আমরা সেটা একটু বের করার চেষ্টা করি। দেখো এই এ থেকে যখন বিতে আসে, এখানে বস্তুর বেগটা কত একটু বের করি। ওর এখানে মনে করো যে বেগটা ভি ইকুয়াল ইউ প্লাস এডি, তাই না? তাহলে ইউ হচ্ছে তোমার 0, তারপর এইখানে এ এর মান আমরা গতেই পেয়েছি 0.9, কতটুকু সময় চলেছে? 10 সেকেন্ড। তাহলে এইখানে ওর বেগটা কিন্তু 9 মিটার পার সেকেন্ড। এইখানে বেগটা কত? 9 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই অংশের জন্য এইটা আদি বেগ। বস্তু চলতে 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 এখানে এসে থেমে গেছে, মানে কি? এখানে ভি ইকুয়াল 0, ঠিক আছে। এই অংশের জন্য এইটা হচ্ছে তোমার আদি বেগ ইউ, এই হচ্ছে তোমার ভি, ঠিক আছে। আর এইখানে ত্বরণ, যেহেতু দেখো তোমার দুইটা বল কাজ করছিল, একটা নাই, আর একটা আছে, একটা বল আছে এফ কে। এই অংশের ত্বরণ বা মন্দন, এই অংশে কিন্তু মন্দন হবে, বস্তু যেহেতু থেমে যাচ্ছে মন্দন হবে। তুমি যদি মন্দনটা বের করতে চাও, এই এফ কে তুমি জানো, এফ কে ইকুয়াল টু 1 নিউটন, তাই না? এফ কে মানে কি? এম এ প্রাইম লেখো, মানে হচ্ছে তোমার বাধাদানকারী ত্বরণ বা মন্দন যাই বলো, 1, ঠিক আছে। এ প্রাইম ইকুয়াল 1/m। আচ্ছা, 1/m এর মান কত? m এর মান কিন্তু 10 কেজি, ঠিক আছে। 0.1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে মন্দনও পাওয়া গেছে। দেখো তুমি এইখানে ইউ জানো, ভি জানো, তারপরে তুমি এখানে এ জানো, এস চাচ্ছে, পারবা না? অবশ্যই পারবা। সূত্র কি? কোন সূত্রটা ব্যবহার করবা? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার, সেহেতু মন্দন হচ্ছে না, মাইনাস 2a/s। ওকে, তাহলে ভি কিন্তু 0, তারপর ইউ এর মান এখানে 9 স্কয়ার মাইনাস 2, এর মান 0.1, এস তো তুমি বের করবা। তাহলে 0.2s ইকুয়াল টু 81, বা s ইকুয়াল টু 81/0.2। আমরা একটু ক্যালকুলেটর চাপি। 81/0.2, 4
মিটার। আচ্ছা, তোমার এই S2 এর মান চলে আসলো 405 মিটার। আচ্ছা, S2 হচ্ছে 405, S1 হচ্ছে 50 বা 50। তাহলে এই টোটাল ডিস্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত টোটাল ডিস্টেন্সটাকে তুমি যদি S চিন্তা করো, তাহলে S ইকুয়াল S1 প্লাস S2, দ্যাট মিন্স 50 প্লাস 405 মানে কি 455 মিটার। 450 মিটার মানে কি বলো তো? 450 মিটার মানে হচ্ছে 0.455 কিলোমিটার। কিভাবে করলাম? ওইটাকে 1000 দিয়ে ভাগ করো। তোমার কাছে কোশ্চেন ছিল যে বস্তুটা 0.45 কিলোমিটার অতিক্রম করতে পারবে কিনা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বস্তু 0.455 কিলোমিটার অতিক্রম করে ফেলেছে। তার মানে যা চেয়েছে তার থেকেও বেশি দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ বস্তুটি 0.45 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করতে পারবে। 4 ঘ শেষ হয়ে গেল। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 10 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট 15টি তক্তার একটি বান্ডিল খাড়া অবস্থায় রাখা আছে। এরপর রাজ 400 মিটার পার সেকেন্ড বেগ 10 গ্রাম ভরের একটি গুলি ছুড়ল। গুলিটি 10টি তক্তা ভেদ করার পর এর বেগ অর্ধেক হয়ে গেল। আমার কাছে প্রথম প্রশ্ন ছিল 5 ক, স্থিতি কি? স্থিতি হচ্ছে একটা বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা। স্থিতি হচ্ছে একটা বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা। আচ্ছা, এরপর পরম স্থিতি ও পরম গতি পাওয়া সম্ভব নয় কেন? খুব সোজা, 5 খ। পরম গতি মানে হচ্ছে একটা বস্তু গতিশীল থাকবে, সে থামবে না। একটা গতিশীল বস্তু গতিশীলই থেকে যাবে, সে চলতেই থাকবে, সে থামবে না। আর পরম স্থিতি মানে হচ্ছে একটা বস্তু স্থির আছে, একটা স্থির বস্তু চিরকাল স্থিরই থেকে যাবে, সে কখনো গতিশীল হবে না। আসলে এইটা সম্ভব নয় কেন, এর ব্যাখ্যা তুমি দিতে পারো নিউটনের প্রথম সূত্র দ্বারা। নিউটনের প্রথম সূত্রটিকে আমরা কি বলে থাকি? নিউটনের প্রথম সূত্রকে বলে থাকি জড়তার সূত্র। জড়তার সূত্র বা নিউটনের প্রথম সূত্র অনুযায়ী বলা হয়ে থাকে যে যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হতো তাহলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে গতিশীল থাকতো। আচ্ছা, বাহ্যিক বল একটা বস্তু পৃথিবীতে আছে কিন্তু বাহ্যিক বল প্রযুক্ত হবে না, এটা তো হতে পারে না। বাহ্যিক বল প্রযুক্ত হবে না, এটা তো হতে পারে না। দেখো, তুমি যদি একটা বস্তুকে পরম গতিশীল বা পরম স্থির রাখতে চাও, তার প্রথম কন্ডিশনটা হচ্ছে তোমার মহাকর্ষ বল তাকে ভ্যানিশ করে ফেলতে হবে, ঠিক আছে? এছাড়াও তোমার অভিকর্ষ বল আছে, এটাকে ভ্যানিশ করে ফেলতে হবে। এটা কি কখনো সম্ভব? যদি মহাকর্ষ বল থাকে, এই যে একটা বস্তু, এই বস্তুর উপর বাহ্যিক বল বলতে বাইরে থেকে যে কোনো বল, যদি এটা যদি একটা চার্জিত বস্তু হয়, এখানে যদি বিপরীত চার্জের আরেকটা বস্তু থাকে, এখানে একটা বাহ্যিক বল অটোমেটিক্যালি সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে? তাদের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ দেখা যায়। এছাড়াও এই যে তুমি চলাফেরা করছো, মুভমেন্ট করছো, এগুলো সবকিছুই বলের কারণে হচ্ছে। তো দেখো, তোমার মহাকর্ষ বল যতক্ষণ পর্যন্ত থাকবে একটা বস্তুর, মহাকর্ষ বল মহাবিশ্বে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এইখানে পরম গতি বা পরম স্থিতি পাওয়া সম্ভব নয়। এরপর বলা হচ্ছে গুলির ওপর তক্তার বাধাদানকারী বলের মান নির্ণয় করো। গুলির ওপর তক্তার বাধাদানকারী বল নির্ণয় করো। তোমার প্রশ্নে বলা হচ্ছে যে এক একটা তক্তা 10 সেন্টিমিটার পুরু এই তক্তা, ঠিক আছে? এক একটা তক্তা 10 সেন্টিমিটার পুরু, এরকম 15টা তক্তা এইভাবে রাখা হয়েছে, ঠিক আছে? 15টা তক্তা এইভাবে রাখা হয়েছে, সারি করে 15টা তক্তা রাখা হয়েছে। তাহলে যদি একটা তক্তা হয় 10 সেন্টিমিটার, তাহলে 15টি তক্তা
কত বলো তো? 10 গুণন 15, 150 সেন্টিমিটার। আচ্ছা, 150 সেন্টিমিটার, দ্যাট মিনস 1.5 মিটার। তাহলে 15টি তক্তার যে পুরুত্বটা আসবে 1.5 মিটার। রাজ 10 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি গুলি ছুড়লো। গুলিটি 10টি তক্তা ভেদ করার পর, আচ্ছা গুলি যদি 10টা তক্তা ভেদ করে, সাপোজ 10টি তক্তা ভেদ করে গুলি এইখানে চলে এসেছে, 10টি তক্তা ভেদ করে গুলি এইখানে চলে এসেছে, বলা হচ্ছে এই যে গুলি, ওর যে আদি বেগ এটা ছিল 400 মিটার পার সেকেন্ড, 10টি তক্তা ভেদ করেছে। আচ্ছা 10টি তক্তা মানে কি বলতো? 10টি তক্তার পুরুত্ব কত হবে? 10টি তক্তার পুরুত্ব হবে 10 ইন্টু 10 ইকুয়াল টু 100 সেন্টিমিটার। দ্যাট মিনস 100 সেন্টিমিটার মানে কি 0. এটা হচ্ছে 1 মিটার। আচ্ছা তাহলে তোমার এই গুলি 400 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে তক্তায় আঘাত করেছে, 1 মিটার প্রবেশ করেছে, তারপরে এইখানে এসে তার বেগ হয়ে গেছে অর্ধেক, বেগ অর্ধেক হয়ে গেল। আচ্ছা ওর যদি বেগ এখানে 400 ছিল, এখানে এসে অর্ধেক, অর্ধেক মানে এর বেগ কত? এখানে অর্ধেক, 400-র অর্ধেক কত? 200 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এখানে এইটা হচ্ছে তোমার ইউ, ঠিক আছে, 200, এটা হচ্ছে তোমার ভি, তোমার এস একটা দেয়া আছে, এস দেয়া আছে, এস কত? এস হচ্ছে 1 মিটার, এস হচ্ছে 1 মিটার, তোমার এস দেয়া আছে। তোমার কাছে কোশ্চেন, বাধা দানকারী বল কত? আচ্ছা বাধা দানকারী বল যে তুমি বের করতে চাচ্ছ, তুমি যে বাধা দানকারী বল বের করতে চাচ্ছ, এইখানে গুলিটা ভেতরে ঢুকছে, তার মানে কি বলো তো? এটা মন্দন হচ্ছে না? ঢুকছে এবং বেগ কমে যাচ্ছে, 400 ছিল অর্ধেক হয়ে গেছে, বেগ কমে যাচ্ছে। আচ্ছা এটা কি মন্দন, মন্দন হচ্ছে না? মন্দন হচ্ছে না বলো তো? হ্যাঁ মন্দন হচ্ছে। মনে রাখবা বাধা দানকারী এই ক্ষেত্রে, এই বন্দুক, তক্তা, গুলি, এই ক্ষেত্রে বাধা দানকারী বল এফ প্রাইম ইকুয়াল টু ভর, গুলির ভর গুণন মন্দন। আচ্ছা তোমার এইখানে মন্দনটা আগে বের করে নিতে হবে, ঠিক আছে, আমরা মন্দনটা বের করে নিই। মন্দন এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এভাবে বের করতে পারো, কিন্তু এই সূত্রটা এখানে ইউজ হবে না, এই সূত্রটা এখানে ইউজ হবে না। আমরা মন্দন বের করবো এইভাবে, দেখো তো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, যেহেতু এখানে মন্দন হচ্ছে আমি এখানে মাইনাস দেব, 2as, ওকে, বা 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা a ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। আচ্ছা ভি এর মান কত? ভি এর মান হচ্ছে, সরি এখানে ইউ স্কোয়ার, হ্যাঁ ইউ স্কোয়ার ভি স্কোয়ার, ইউ স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে তোমার ইউ এর মান 400, এর উপর স্কোয়ার মাইনাস ভি এর মান 200, 2s, এস এর মান হচ্ছে 1, ওকে। তাহলে কত আসছে? ওয়ান 160 মাইনাস 4, ঠিক আছে, এখানে 2 আসছে, কত আসছে? হচ্ছে বাই 2, 6, ওকে, এত মিটার পার
সেকেন্ড স্কোয়ার। এ হচ্ছে তোমার মন্দন। আচ্ছা, আমরা মন্দন পেয়ে গেলাম। তাহলে এখন যদি আমরা বাধাদানকারী বল বের করতে চাই, ভর, সেই গুলির ভর লাগবে। আচ্ছা, গুলির ভর দেয়া আছে 10 গ্রাম, গুলির ভর 10 গ্রাম। আচ্ছা, 10 গ্রামকে কিন্তু তোমার কেজিতে নিতে হবে। গুলির ভর এম, 10 গ্রাম, এটাকে কিন্তু কেজিতে নিতে হবে। কিভাবে কেজিতে নিবা? 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, 0.01 কেজি। ওকে, তাহলে এইখানে 0.01 ইন্টু মন্দন 6, তাহলে এইখানে যা আসছে তা হলো 600 নিউটন। একটু চেক করি ক্যালকুলেটর দিয়ে। ছয়শত নিউটন। তাহলে তোমার এইখানে গুলির উপরে তক্তার বাধাদানকারী বল 600 নিউটন। ম্যাথটা একদম ইজি ছিল। 5-এর ঘতে বলা হয়েছে গুলিটি সব তক্তা ভেদ করতে পারবে কি? গাণিতিক যুক্তি সহকারে আলোচনা করো। আচ্ছা, আমরা গতে দেখলাম 10টি তক্তা যখন ভেদ করেছে, যখন গুলিটি 10টি তক্তা ভেদ করেছে এখানে এসেছে। আচ্ছা, 10টি তক্তা ভেদ করেছে মানে সে, আমি দেখাইছিলাম যে এখানে 1 মিটার দূরত্ব অতিক্রম করেছে। পুরা ডিস্টেন্সটা হচ্ছে 1.5 মিটার, গেছে 1 মিটার। তাহলে বাকি আছে কত বলো তো? বাকি আছে অবভিয়াসলি 0.5 মিটার। আচ্ছা, এইখানে এসে তার বেগ হয়ে গিয়েছিল 200 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমরা মন্দন বের করেছিলাম, মনে আছে? এ ইকুয়াল 6, 4টা শূন্য, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ছিল মন্দন। আচ্ছা, তোমার কাছে কোশ্চেন যে এই গুলিটা এইখান থেকে তক্তাটা ভেদ করে যাইতে পারবে কিনা। আচ্ছা, গুলি কতক্ষণ পর্যন্ত ভেদ করে যাবে বলো তো? যতক্ষণ পর্যন্ত সেটা গতিশীল থাকবে, যতক্ষণ পর্যন্ত তার শেষ বেগ 0 না হবে, ততক্ষণ পর্যন্ত গুলিটা যেতেই থাকবে। ওকে, তাহলে এইখানে এই অংশের জন্য আমরা এখন কাজ করব শুধুমাত্র এই অংশের জন্য, ঠিক আছে? শুধুমাত্র এই অংশের জন্য কাজ করব। তাহলে এটুকু মুছে দিচ্ছি। কাজ করব শুধুমাত্র এই অংশটুকুর জন্য। এইটুকু 0.5 মিটার, আমার এইখানে ইউ হচ্ছে 200 মিটার পার সেকেন্ড, আর এইখানে মন্দন হচ্ছে 6, 4টা শূন্য, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো, আমি যদি ডিস্টেন্সটা বের করার চেষ্টা করি, ইউ ইকুয়াল 200 মিটার পার সেকেন্ড, ভি 0 যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ চলবে, এ 6, ওকে, এস ইকুয়াল হোয়াট? আচ্ছা, আমি এস এর মানটা বের করে দেখি। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। না, এই সূত্র এখানে ইউজ হবে না, সরি। এইখানে যে সূত্রটা ইউজ করবো আমরা তা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস, দেখো মন্দন যেহেতু হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এ এস। ওকে, ভি কত হবে? 0, ইউ কত? মাইনাস 2 এ। এগুলো মুছে দিচ্ছি। এস, আমি কিন্তু এস এর মানটাই বের করব। তাহলে এখানে থাকছে 0 ইকুয়াল মাইনাস বা এস ইকুয়াল 4 বাই এইখানে 4/12 বা 4/12 বা
1/3 1/3 দ্যাট মিনস 0.33 মিটার। আচ্ছা 0.5 মিটার অতিক্রম করলে সম্পূর্ণ তক্তাগুলো অতিক্রম হয়ে যেত, কিন্তু 0.5 মিটার অতিক্রম করতে পারবে না, সো সব তক্তা ভেদ করতে পারবে না। ঘ শেষ হয়ে গেল। দেখি 6-এর কি বলা হচ্ছে। 6 শেষ প্রশ্ন। 2450 নিউটন ওজনের একটি গাড়ির ওপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত রাস্তা দিয়ে 1.6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল 100 নিউটন। ক বল কি বলা হয়েছে। সাম্য বল ও অসাম্য বলের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা সাম্য বল আর অসাম্য বল, এখানে তোমার বোঝার কিছু আছে। এই ধরো একটা বস্তু, এর উপর এই দিক থেকে 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 বিভিন্ন রকম অনেকগুলো বল দিয়ে, এটা ধরো F1 F2 F3 F4 F5 F6 অনেকগুলো বল দিয়ে এই বস্তুটাকে চারদিক থেকে টানা হচ্ছে। এখন যদি দেখা যায় বস্তুটির সরণ না হয়, যদি বস্তুটির সরণ না হয় মানে সরণ যদি 0 মিটার হয়, তাহলে এই বলগুলোকে সাম্য বল বলা হবে। আর যদি দেখা যায় বস্তুটি সরণ হয়ে গেছে মানে বস্তুটি তার অবস্থান থেকে সরে গেছে, তখন এই বলগুলোকে বলা হবে অসাম্য বল। আশা করি বুঝতে পেরেছ। এরপর গাড়ির উপর প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করো। গাড়ির উপর প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা দেখাচ্ছি। গাড়ি রাস্তা, এই হচ্ছে আমাদের আসিফ ভাইয়ের বিয়ের গাড়ি। এর উপর এই গাড়ির ওজন 2450 নিউটন, এর ওজন এত। এখন ঘর্ষণযুক্ত রাস্তায়, রাস্তার ঘর্ষণ আছে কিন্তু ঘর্ষণযুক্ত রাস্তায় তার যে ত্বরণ 1.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এর উপর বল প্রযুক্ত হয়েছিল অবশ্যই, তাই না? আচ্ছা এখানে তোমার ঘর্ষণ বল দেয়া আছে। যদি তোমার এইখানে ক্রিয়াশীল বলটা যদি এই দিকে হয়, ক্রিয়াশীল বল যদি এই দিকে হয়, তাহলে ঘর্ষণ বল অবশ্যই এই দিকে। ঠিক আছে, ঘর্ষণ বলের দিকটা এই দিকে। বলা হচ্ছে 100 নিউটন, 100 নিউটন। আচ্ছা এটা তো আমাদের কমন সেন্স। মনে করো তোমার প্রযুক্ত বল F, ঘর্ষণ বল বা বাধাদানকারী বল সাপোজ F K। ঠিক আছে, তাহলে নেট বল F নেট, এটা তাই না? আচ্ছা প্রযুক্ত বল, তোমার এখানে প্রশ্ন হচ্ছে তুমি গাড়ির উপরে প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করবা। তাহলে F ইকুয়াল টু F নেট প্লাস FK, তাই তো? এটা বের করবে না? ওকে দেখো তো তোমার FK এর মানটা দেয়াই আছে কত? 100 নিউটন। 100 নিউটন আমি আগেই বসাই দেই। এরপর F নেট, আচ্ছা এটা কি হবে বলো তো? MA, তাই না? এখানে A কি? A হচ্ছে তোমার কার্যকরী যে ত্বরণ সেটা। আচ্ছা আমরা M এর মানটা কোথা থেকে পাবো? এর মান দেয়া আছে, এর মান কিন্তু দেয়া আছে এই যে 1.6 মিটার পার সেকেন্ড স্কয়ার কার্যকরী ত্বরণ, তোমার কাছে এর মান দেয়া আছে। এখন M এর মান লাগবে না? M এর মান কোথায় পাবো? M এর মান তুমি পাবা, দেখো তোমার কাছে এটার ওজন দেয়া আছে, গাড়ির ওজন দেয়া আছে 2450 নিউটন। W ইকুয়াল 2450 নিউটন। আচ্ছা W মানে কি? mg, ঠিক আছে? তাহলে M ইকুয়াল g 2450 বাই 9.8 কেজি। দেখি 2450 বাই 9.8,
0 কেজি। তুমি এম এর মান পেয়ে গেছো, এখানে বসাও। এ এর মান তুমি জানো, আর এটাও তুমি জানো, তাহলে কত আসে? 250 ইন্টু 1.6 প্লাস 100, 500 নিউটন। তাহলে তোমার যে প্রযুক্ত বল যা ছিল এইটা, তা হচ্ছে 500 নিউটন। তোমার এইটাই কিন্তু অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, খুব সহজ ছিল। ঘতে বলা হচ্ছে গাড়ির ওজন অথবা ঘর্ষণ বলের মধ্যে কি পরিবর্তন ঘটালে গাড়িটির ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার লাভ করত। আচ্ছা, তোমার কাছে প্রশ্ন যে গাড়িটির ওজন অথবা ঘর্ষণ বলের মধ্যে কি পরিবর্তন ঘটালে ওর কার্যকরী ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতো। তুমি একটু আগেই দেখলা এফ ইকুয়াল টু এফ নেট প্লাস এফ কে, এটা একটু আগে দেখানো হলো। আবার এটাও তুমি নিশ্চয়ই মনে আছে, এটাকে লিখেছিলাম এম এ এফ কে, তাই না? তোমার কাছে কোশ্চেনটা হচ্ছে যে এখানে এ, একটু আগে দেখেছিলাম এই এর মান 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? কিন্তু এবার বলে দিচ্ছে যে এটা 1.6 না, এটা যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার করতে চাও, তোমার এখানে কি ধরনের পরিবর্তন করতে হবে? তোমার এই পরিবর্তনটা কোথায় কোথায় করতে পারো? পরিবর্তন করার জায়গা তোমার দুইটা দেখাইছে, তা হচ্ছে যে তুমি পরিবর্তন করবা হয় তোমার এই গাড়ির ওজনের মধ্যে, আর নয়তো এই যে তোমার যে ঘর্ষণ বল আছে এইটার মধ্যে, ঠিক আছে? তুমি যদি ওজনের মধ্যে পরিবর্তন করো, তোমার ঘর্ষণ বলে কোনো পরিবর্তন করতে পারবে না। আর যদি ঘর্ষণ বলের মধ্যে পরিবর্তন করো, তাহলে ওজন পরিবর্তন করতে পারবে না। এখন তুমি ডিসাইড করে নিও তুমি কোনটায় পরিবর্তন করবা। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে আমি তোমার যে ওজন, ঠিক আছে, তোমার এইটাতে আমি ধরে নিচ্ছি যে আমি এই ঘর্ষণ বলের মধ্যে পরিবর্তনটা আনবো, ঠিক আছে? আমি চাচ্ছি যে ঘর্ষণ বলের মধ্যে পরিবর্তন আনবো। আচ্ছা, ঘর্ষণ বলের মধ্যে আমি যদি পরিবর্তন আনতে চাই, তোমার একটু আগে আমি দেখেছি, একটু আগে আমরা গতে পেয়েছি এফ এর মান কিন্তু 500 নিউটন ছিল, ঠিক আছে? এইখানে এম এর মান আমরা দেখেছি 250, ঠিক আছে? আর এর মান তোমাকে তারা বলে দিচ্ছে 2, ঠিক আছে? এরপর প্লাস এফ কে এর মান কিন্তু আমি 100 নিচ্ছি না, কারণ আমি এফ কে এর মান পরিবর্তন করছি। কতটুকু পরিবর্তন করছি আমি সেটা দেখার জন্য এফ কে যে প্রদত্ত মান সেইটা বসাচ্ছি না, ঠিক আছে? তাহলে দেখো ম্যাথটা কত ইজি। এখানে আসছে ওকে, এফ কে ইকুয়াল 500 মাইনাস, ঠিক আছে, 0 নিউটন। তাহলে তোমার কি করতে হবে? ঘর্ষণ বলের মান যদি কোনোভাবে শূন্য করে দেয়া যায়, ঘর্ষণ বলের মান যদি কোনোভাবে 0 করে দেয়া যায়, তবেই কেবল তোমার এই গাড়িটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ত্বরণে চলবে। এখন কথা হচ্ছে তুমি ঘর্ষণ বলের মান 0 কিভাবে করবে? একটা রাস্তায় গাড়ি চলবে অথচ ঘর্ষণ বলের মান 0 হবে? যদি রাস্তাটি মসৃণ হয়ে যায়, রাস্তাটি যদি মসৃণ হয় তখনই 0 হবে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসে, এইটা গেল তোমার ঘর্ষণ বলের পরিবর্তন। যদি আমি ওজনের পরিবর্তন করতাম তখন কি হতো? যদি ওজনের পরিবর্তন করতাম তখন কি হতো? অ্যান্সার কিন্তু এখানে শেষ হয়ে গেছে। আমি তোমাকে ঘর্ষণ বলের পরিবর্তন দেখিয়েছি, যদি তুমি ওজনের পরিবর্তন করতে তখন কিভাবে হইতো? হয়তো বা তোমার কোনো বন্ধু ওজনের পরিবর্তন করেছে, কেউ ঘর্ষণ বলের পরিবর্তন করেছে, তো তারা কিভাবে করেছে চলো সেটা দেখে নিই। যদি তুমি ওজনের পরিবর্তন করে এই ম্যাথটাকে করতে চাও তখন কি হবে? দেখো, যদি ওজনের পরিবর্তন করতে চাও, প্রথম কথা তুমি এই ঘর্ষণ বলের পরিবর্তন করতে পারবা না,
ওজনের পরিবর্তন তুমি কিভাবে করবা? ওজনের পরিবর্তন মানে হচ্ছে তুমি জাস্ট ওর ভরের পরিবর্তন করতে পারবা। ওজন মানে কি? ওজন মানে হচ্ছে mg, তাই না? আচ্ছা, তুমি কখনো কি জি এর পরিবর্তন করতে পারবা? অভিকর্ষ ত্বরণ না। তুমি কি চেঞ্জ করতে পারবা? ভর, গাড়ির ভর চেঞ্জ করতে পারবা। কেমনে? গাড়িতে যদি লোড চাপায়া দাও, গাড়ির ভর বাড়বে। যদি গাড়ির থেকে কিছু বের করে নাও, ঠিক আছে, তাহলে গাড়ির ভর কমবে। তুমি এইটা করতে পারো। তাহলে দেখো, আমরা জেনেছি এফ মানে প্রযুক্ত বল, এফ ইকুয়াল নেট বল, এফ নেট প্লাস ফ্র্যাকশন ফোর্স। এটা একটু আগে বুঝিয়েছি, ঠিক আছে? তো দেখো, তোমার এইখানে এফ এর মান তুমি একটু আগেই দেখেছো, এফ এর মান কিন্তু 500, তাই না? এফ নেট, এফ নেট মানে কি? এম এ প্লাস এফ কে, এটা ফিক্সড 100 নিউটন। আর তোমার এখানে বলা হয়েছে গাড়ির ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, তাই না? ওরা তো ফিক্স করে দিয়েছে গাড়ির ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, ওরা ফিক্স করে দিয়েছে। আচ্ছা, তাহলে এর জায়গায় তুমি যদি 100 এই পাশে পাঠাও, 100, এটা বিয়োগ হয়ে যায় এম, এর জায়গায় 2, ঠিক আছে? সো এম ইকুয়াল টু টয়েস এম ইকুয়াল টু এখানে আসছে 400 নিউটন, না? সো এম ইকুয়াল 400/2, 200 কেজি, এটা নিউটন কেজি, ঠিক আছে? সো সরি, তোমার এই গাড়ির ভর হতে হবে 200 কেজি। তাহলে দেখো, আমরা একটু আগে জানতে পেরেছি যখন এই গাড়ির উপর যখন 2450 নিউটন, এই গাড়ির ওজন ছিল 2450 নিউটন, তাই না? ওর ভর যখন 200 কেজি হয়ে যায়, এটা মনে করো যে পূর্বের ওজন। পরবর্তী ওজনটা যদি ডাব্লিউ প্রাইম হয় mg, এম এর মান তোমাকে দেখিয়েছি 209.8, তাহলে নতুন ওজন 1960 নিউটন। তাহলে তোমার ওজন কমে গেল। পূর্বের ওজন ছিল 2450 নিউটন, কিন্তু এখন হয়ে গেছে 1960 নিউটন। তাহলে কতটুকু ওজন কমাতে হবে বলো তো? ওজন কমাতে হবে 2450 মাইনাস 1960 ইকুয়াল 0, এইখানে 9, এখানে 4, এত নিউটন ওজন কমাতে হবে। সো গাড়ির ওজন, তুমি যদি অভিকর্ষ ত্বরণ, তুমি যদি গাড়ির উপরে কার্যকরী ত্বরণ যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার রাখতে চাও, আর যদি ওর এই ঘর্ষণ বল এটাই রাখো, 100 নিউটনই রাখো, তখন তোমার গাড়ির ওজন পরিবর্তন করতে হবে, গাড়ির ওজন কমাতে হবে 400 নিউটন। তো এখানে শেষ হলো তোমাদের 6-এর ঘ, অর্থাৎ সিকিউ যে 6টি কোশ্চেন ছিল আমরা শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।